এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ইউরোপ মহাদেশের একটি গুরুত্বপূর্ণ দেশ ডেনমার্ক। আর এই ডেনমার্কের ভৌগোলিক অবস্থান যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব ইউরোপ মহাদেশের উত্তরে অবস্থান করেছে। আর ইউরোপের উত্তরে এই ডেনমার্ক ছাড়াও আরও 4টি দেশ রয়েছে। আর এই 4টি দেশ হচ্ছে আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড। অর্থাৎ ইউরোপের উত্তরে মোট 5টা দেশ রয়েছে ডেনমার্ক সমেত। আর এই 5টা দেশকে একসঙ্গে নর্ডিক কান্ট্রি বলা হয়। আর এই নর্ডিক কান্ট্রির উল্লেখযোগ্য দেশ ডেনমার্ক সম্পর্কে আজকের এ টু জেড জিএস সেন্টারে বিশদ আলোচনা করা হবে। তাহলে ডেনমার্কের পরিসীমা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব ডেনমার্কের দক্ষিণ দিকে রয়েছে জার্মানি, পূর্ব দিকে রয়েছে বাল্টিক সাগর এবং সুইডেন, উত্তর দিকে রয়েছে নরওয়ে এবং পশ্চিম দিকে রয়েছে সুমেরু মহাসাগর। অর্থাৎ ডেনমার্কের চারিদিকে রয়েছে 2টো সাগর এবং 3টে দেশ। আর পৃথিবীর বৃহত্তম যে দ্বীপ সেই দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড। আর এই গ্রিনল্যান্ড দ্বীপটি আমরা মানচিত্রের ওপরে দেখতে পাচ্ছি। আর এই গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এটা আমেরিকা মহাদেশের অন্তর্গত, কিন্তু রাজনৈতিকভাবে এই গ্রিনল্যান্ড ইউরোপ মহাদেশের ডেনমার্কের অধীনে রয়েছে। তাহলে গ্রিনল্যান্ড দ্বীপটি কোন দেশ দ্বারা শাসিত হয়? ডেনমার্ক দ্বারা শাসিত হয়। ডেনমার্কের একটি অংশ হচ্ছে গ্রিনল্যান্ড। আমরা ডেনমার্কের মানচিত্র লক্ষ্য করি তাহলে দেখব ডেনমার্ক এবং জার্মানির মধ্যবর্তী স্থানে একটি খাল রয়েছে। আর এই খালের নাম হচ্ছে কিয়েল খাল। কি আছে? কিয়েল খাল। আর এই কিয়েল খাল বাল্টিক সাগর এবং সুমেরু মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে। আর এই সংযোগ স্থাপন করার কারণে ইউরোপের পূর্ব দিকে যে দেশগুলো রয়েছে যেমন ফিনল্যান্ড, এস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, বেলারুস, পোল্যান্ড ইত্যাদি দেশগুলো এই খালের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে পণ্য সামগ্রী আমদানি এবং রপ্তানি করে থাকে। তাই অর্থনৈতিকভাবে কিয়েল খাল ইউরোপ মহাদেশের খুবই গুরুত্বপূর্ণ খাল এবং ইউরোপের সবথেকে ব্যস্ততম খালও বটে। তাহলে ইউরোপের সবথেকে ব্যস্ততম খালের নাম কি আছে? কিয়েল খাল। কিয়েল খাল কোথায় অবস্থান করেছে? ডেনমার্ক এবং জার্মানির মধ্যবর্তী স্থানে। আমরা যদি ডেনমার্কের মানচিত্র লক্ষ্য করি তাহলে দেখব ডেনমার্ক কতগুলো দ্বীপের সমষ্টি, অর্থাৎ বহু দ্বীপের সমষ্টি বা বহু দ্বীপ নিয়ে ডেনমার্ক রাষ্ট্রটি গঠিত হয়েছে। ডেনমার্কে মোট 400টি দ্বীপ রয়েছে। আর এই 400টি দ্বীপের সমষ্টি হচ্ছে ডেনমার্ক রাষ্ট্রটি। আর এই 400টি দ্বীপের মধ্যে কেবলমাত্র 70টি দ্বীপে মানুষ বসবাস করে, আর বাকি দ্বীপগুলোতে মানুষের বসবাস নেই। আর ডেনমার্কের যে দ্বীপগুলো রয়েছে এই দ্বীপগুলোর ভূপ্রকৃতি যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে ডেনমার্কে কোনো পাহাড় বা পর্বতের অবস্থান নেই। সমস্ত দ্বীপগুলোর উপরিভাগ সমতল এবং উর্বর মৃত্তিকা দ্বারা গঠিত। এই কারণে ডেনমার্ক একটি কৃষিপ্রধান দেশ। ডেনমার্কের মোট আয়তনের প্রায় 60% জমিতে কৃষিকার্য করা হয়ে থাকে এবং কৃষিকার্যের পাশাপাশি ডেনমার্কে পশুপালনও করা হয়। এইখানে বিশেষ এক প্রজাতির গাভী রয়েছে যে গাভীগুলো দুগ্ধ উৎপাদনের জন্য বিখ্যাত। হলস্টেইন ফ্রিজিয়ান জিয়ান নামক এক ধরনের গাভী ডেনমার্কে প্রতিপালন করা হয়। আর এই গাভীগুলো প্রত্যহ প্রায় 100 লিটার দুধ দিয়ে থাকে। তাহলে গাভীর বিশেষত্ব কি আছে? প্রত্যেক দিন প্রায় 100 লিটার দুধ দেয় এই গাভী। আর এই গাভীগুলো সাদা এবং কালো ছোপ ছোপ বিশিষ্ট। ডেনমার্কেই এই গাভীগুলোর বিশেষ লক্ষ্য করা যায়। এছাড়া ডেনমার্কে এক ধরনের মুরগি পালন করা হয় যার নাম হচ্ছে লেগহর্ন। আর এই লেগহর্ন মুরগি প্রত্যহ 1টি করে ডিম দিয়ে থাকে, অর্থাৎ বছরে 365টা ডিম প্রদান করে থাকে। আর এই মুরগিগুলোর ডিম উৎপাদনের গড় হচ্ছে প্রায় 320 থেকে 340টা পর্যন্ত। আর একটি পরিণত মুরগি
ডেইলি একটা করে, অর্থাৎ 365 দিনে 365টা ডিম দিয়ে থাকে। এই কারণে ডেনমার্ক ইউরোপ মহাদেশের একটি অন্যতম কৃষিপ্রধান রাষ্ট্র এবং দুগ্ধ শিল্পে বেশ উন্নত। আমরা ডেনমার্কের রাজধানী যদি লক্ষ্য করি তাহলে দেখব রাজধানী দেশের একদম পূর্ব দিকে বাল্টিক সাগরের উপকূলে অবস্থান করেছে, আর এই রাজধানীর নাম হচ্ছে কোপেনহেগেন। তাহলে ডেনমার্কের রাজধানীর নাম কি আছে? কোপেনহেগেন। ডেনমার্কের মোট জনসংখ্যা কত? প্রায় 60 লক্ষ 2025 সালের গণনা অনুসারে। ডেনমার্কের ভাষার নাম হচ্ছে ড্যানিশ। ডেনমার্কের মুদ্রার নাম হচ্ছে ড্যানিশ ক্রোন। কি আছে? ড্যানিশ ক্রোন। তারপর ডেনমার্কের মোট আয়তন যদি লক্ষ্য করি তাহলে দেখব ডেনমার্কের মোট আয়তন হচ্ছে 43,094 বর্গ কিলোমিটার। তবে এই ক্ষেত্রে গ্রিনল্যান্ডের আয়তন এর সঙ্গে ধরা হয়নি। ডেনমার্কের যে মেন ভূখণ্ড রয়েছে সেই মেন ভূখণ্ডের আয়তন হচ্ছে 43,094 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে একটি ক্ষুদ্র রাষ্ট্র। আমরা ঐতিহাসিকভাবে যদি ডেনমার্ককে দেখি তাহলে দেখব ডেনমার্কের এক দীর্ঘ ইতিহাস বর্তমান রয়েছে। যেমন প্রায় 12,500 বছর আগে থেকে ডেনমার্কে মানুষ বসবাস করছে। এরপর থেকে বিভিন্ন যুগ এসেছে এবং যুগের মধ্যে দিয়ে বর্তমানে অবস্থায় এসে উপনীত হয়েছে। যেমন 800 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে ডেনমার্কে চলছিল ভাইকিং যুগ। 1100 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে চলছিল মধ্যযুগ, আর এই মধ্যযুগেই ডেনমার্কে খ্রিস্টান ধর্মের প্রসার হয়। 1600 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে ডেনমার্কে চলছিল আধুনিক যুগ, আর এই আধুনিক যুগকালে ডেনমার্ক এক এক সময় এক এক ইউনিয়নের সঙ্গে যোগদান করেছে। যেমন ডেনমার্কের যে ইউনিয়নে ছিল সেই ইউনিয়নে নরওয়ে এবং সুইডেন যোগদান করেছে, আবার এই ইউনিয়ন থেকে নরওয়ে ও সুইডেন আলাদা হয়ে গেছে। এবং 20 শতকে ডেনমার্ক উপনীত হলে প্রথম বিশ্বযুদ্ধের মুখোমুখি হয়, কিন্তু ডেনমার্ক প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ না করে নিরপেক্ষ থেকেছিল। এরপর 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ডেনমার্ক নিরপেক্ষ অবস্থায় অবস্থান করে, কিন্তু জার্মানি ডেনমার্ককে দখল করে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে জার্মানির পরাজয় ঘটে এবং পরাজয় হলে ডেনমার্ক জার্মানিদের কাছ থেকে মুক্ত হয়। এরপর 1949 খ্রিস্টাব্দে ডেনমার্ক ন্যাটোর সদস্য হয়। ন্যাটোর সদস্য হয়েছে এবং 1973 খ্রিস্টাব্দে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়েছে। তাহলে ন্যাটোর ফুল ফর্ম কী আছে? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আমরা ডেনমার্কের সঙ্গে যদি ভারতের সম্পর্ক দেখি তাহলে দেখব ডেনমার্ক এবং ভারতের মধ্যে এক সুসম্পর্ক বর্তমান রয়েছে। 1949 খ্রিস্টাব্দে ডেনমার্ক এবং ভারতে উভয় দেশের দূতাবাস নির্মিত হয়, আর এরপর থেকেই ভারত এবং ডেনমার্কের মধ্যে এক মজবুত কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এবং 2024 সালে ডেনমার্কের সঙ্গে ভারতের বাণিজ্য হয়েছে প্রায় 2 বিলিয়ন মার্কিন ডলার। কত? 2 মিলিয়ন মার্কিন ডলার। ডেনমার্কের বিভিন্ন কোম্পানি ভারতে ব্যবসা করছে, আবার ভারতের বিভিন্ন সফটওয়্যার কোম্পানি ডেনমার্কে ব্যবসা করছে। তাই বলা যায় ডেনমার্ক এবং ভারতের মধ্যে একটি সুসম্পর্ক রয়েছে। আবার ডেনমার্ক এবং ভারত মিলে বিভিন্ন বিষয়ে গবেষণা কার্য চালিয়ে যাচ্ছে, যেমন গ্রিন এনার্জি, পরিবেশ দূষণ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে। তাহলে এই হচ্ছে ডেনমার্কের ভৌগোলিক, ঐতিহাসিক এবং ভূরাজনীতি সম্পর্কিত বিষয়। ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে। তবে যারা এখনও আমাদের A to Z জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের চ্যানেলে প্রত্যহ ওয়ার্ল্ড জিওগ্রাফি ছাড়াও বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস, ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল ক্লাস দেওয়া হয়। সবাইকে ধন্যবাদ।